আপনারা শুনছেন হিমাদ্রি কিশোর দাশগুপ্ত রচিত যুদ্ধ যখন জঙ্গলে, রয় চৌধুরীর কণ্ঠে। প্রথম অধ্যায়। ঢ্যাঙ্ক ঢ্যাঙ্ক ঢ্যাঙ্ক। বাতি নিভিয়ে শুয়ে পড়তে যাচ্ছিল অনিকেতরা। বাইরে থেকে শব্দটা ভেসে আসতেই অনিকেত আর পার্থ ঘর থেকে বেরিয়ে ট্যুরিস্ট লজের বারান্দাতে এসে দাঁড়াল। ফরেস্ট ডিপার্টমেন্টের লজ, ছোট ছোট বাংলো প্যাটার্নের কটেজ, কাঠের বারান্দা, সামনে কিছুটা ফাঁকা জমি। পুরো কম্পাউন্ডটা কাঁটাতারের বেড়া দিয়ে ঘেরা। রাত বেশি হয়নি, মাত্র 8:30 বাজে, কিন্তু চারপাশের পরিবেশ এত নিস্তব্ধ যে গভীর রাত বলে মনে হয়। অন্ধকার নামার সঙ্গে সঙ্গেই কুয়াশা নামতে শুরু করেছে সামনের লনে। কিছু দূরে প্রবেশতোরণের মাথায় বসানো বাতিটা ম্যাট ম্যাট করছে। বাইরে চারদিকে একটা ধোঁয়া ধোঁয়া অস্পষ্ট ভাব। অনিকেতরা বাইরে বেরিয়ে আসার পর আবারও শোনা গেল শব্দটা, ঢ্যাঙ্ক ঢ্যাঙ্ক। কোন একটা প্রাণী যেন কোথাও খুব কাছ থেকে ডাকছে। বারান্দা নিচে একজন ফরেস্ট গার্ড দাঁড়িয়েছিলেন। অনিকেতদের বাইরে বেরিয়ে এসে উঁকিঝুঁকি মারতে দেখে তিনি একটু এগিয়ে এসে বললেন, কিছু বলবেন আপনারা? পার্থ বলল, ওটা কিসের ডাক? লোকটি জবাব দিল, সম্বরের ডাক। কাঁটাতারের ওপাশ থেকে প্রাণীটা ডাকছে, মাঝে মাঝে ফাঁক বলে ভিতরেও চলে আসে। জঙ্গল তো বেশ খানিকটা দূর, সেখান থেকে বন্য প্রাণীরা এখানে চলে আসে? বিস্মিত গলায় বলে উঠল পার্থ। লোকটা একটু হেসে বলল, না, সাধারণত বন্যপ্রাণীরা জঙ্গলের বাইরে আসে না, তবে ওর ব্যাপারটা একটু অন্যরকম। গতবার ব্রহ্মপুত্রে বন্যার সময় জঙ্গলে জল ঢোকাতে বেশ কিছু প্রাণী জঙ্গল থেকে বাইরে বেরিয়েছিল। সম্বরটাও বেরিয়েছিল সেই সময়, কিন্তু বাইরে বেরিয়ে রাস্তায় ও গাড়ি ধাক্কা খায়। ওকে সেখান থেকে এখানে এনে কিছুদিন চিকিৎসা করানো হয়, তারপর জঙ্গলে ছেড়ে দিয়ে আসা হলেও ও আবার বাইরে বেরিয়ে আসে। চিকিৎসা করা হলেও গাড়ির ধাক্কা একটা পা দুর্বল হয়ে গিয়েছে ওর, ভালো করে ছুটতে পারে না। তাই হয়তো জঙ্গলের অন্য জন্তুদের চেয়ে মানুষের কাছাকাছি থাকা বেশি নিরাপদ ভাবেও। এই বাংলোর পিছন দিকে একটা মরা নদী খাত আর ঝোপঝাড় আছে। দিনের বেলায় সম্বরটা সেখানে বিশ্রাম নেয়, আর রাত হলেই এই জায়গার আশপাশে ঘুরঘুর করে। লোকটার কথা শেষ হতেই প্রাণীটা যেন তার কথার সমর্থন জানিয়ে আবার ডেকে উঠল, ড্যাঙ্ক ড্যাঙ্ক। অনিকেত কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, প্রাণীটাকে দেখা যাবে একবার? লোকটা বললেন, আসুন। নিচে নেমে এলো দুজন। বেশ ঠান্ডা লাগছে। সারাদিন বাস জার্নি করে এসেছে, আর পরদিন ভোরে এলিফ্যান্ট রাইডিংয়ে বেরোতে হবে বলে পোশাক খুলে তাড়াতাড়ি শুতে যাচ্ছিল তারা। গায়ে জ্যাকেট নেই, শুধু একটা জামা, পায়ে স্লিপার। লোকটা টর্চ জ্বালিয়ে তাদের নিয়ে এগোলেন কটেজগুলোর পিছনের দিকে। সেখানে গিয়ে বেড়ার এক জায়গায় আলো ফেলতেই অনিকেতরা দেখতে পেল প্রাণীটাকে। হরিণ জাতীয় বেশ বড় প্রাণী। টর্চের জোরালো আলোয় মনে হচ্ছে চোখ ধাঁধিয়ে গেল তার। কিছুক্ষণ তাই পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে থাকার পর সে একটু খোঁড়াতে খোঁড়াতে অদৃশ্য হয়ে গেল ওপাশের ঝোপঝাড়ের অন্ধকারে। পার্থ মন্তব্য করল, গুড লাক, ঘণ্টাখানেকও হয়নি আমরা কাজিরাঙ্গায় এসছি, আর তার মধ্যেই ওয়াইল্ড লাইফ দেখা হয়ে গেল। দেখি কাল ভোরে গন্ডার বাবাজি দেখা পাই কিনা। গার্ড তাদের নিয়ে ফিরতে ফিরতে বললেন, চিন্তা করবেন না, রাইনো আর ওয়াইল্ড বাফেলো প্রচুর আছে এখানে, তাদের অবশ্যই দেখতে পাবেন। হাতিও আছে, ভাগ্য ভালো থাকলে বাঘের দেখাও মিলতে পারে। দিন 7 আগে বিকেলবেলায় জিপ সাফারিতে একটা টুরিস্ট পার্টি বাঘ দেখেছে। জানেন তো, শেষ বাঘ শুমারি পরিসংখ্যান অনুযায়ী করবেট ন্যাশনাল পার্ককে পিছনে ফেলে দিয়ে এই কাজিরাঙ্গাই প্রথম হয়েছে। পার্থ শুনে বলল, বাহ, এ তথ্য তো জানা ছিল না। বাঘের দেখা মিললে তো কোনো কথাই নেই, একদম ফাটাফাটি ব্যাপার হবে। ঘরের কাছে সুন্দরবনে গিয়েও বাঘ দেখতে পায়নি। অনিকেতরা ফিরে এলো কটেজের কাছে। ঠিক সেই সময় তারা দেখতে পেল একটা জিপ ঢুকছে কম্পাউন্ডে। এত জোরালো হেডলাইট যে চোখ ধাঁধিয়ে গেল অনিকেতদের। বারান্দায় উঠতে গিয়ে থমকে দাঁড়িয়ে পড়ল তারা। গাড়িটা তাদের কিছুটা তফাতে এসে তেরছাভাবে দাঁড়াল। হেডলাইট নিভে গেল, স্টার্ট বন্ধ হল। গার্ড যেন গাড়িটা দেখে একটু বিস্মিতভাবে বলে উঠলেন, বড় সাহেবের গাড়ি, ডিএফও সাহেবের। এই বলে তিনি ব্যস্ত হয়ে এগোলেন গাড়িটার দিকে। গাড়ি থেকে নামলেন একজন, ছিপছিপে চেহারা, পরনে চামড়ার জ্যাকেট, পায়ে হাই হিল বুট, মাথায় ক্যাপ। গার্ড তাঁর সামনে গিয়ে স্যালুট দিতেই তিনি বললেন, রেঞ্জার সাহেব হ্যাঁ, উনকো বুলাও। গার্ড তাঁর কথা শুনে তাড়াতাড়ি দৌড়ল রেঞ্জার সাহেবের কোয়ার্টারের দিকে। কৌতূহলী অনিকেত তাকিয়ে রইল ডিএফও সাহেবের দিকে। Sample complete. Ready to continue?